আজকে আমরা নেক্সট রিভিশন অ্যান্ড ডিসকাশন ক্লাসটা শুরু করছি। এই নেক্সট যে ক্লাসটা আমরা আজকে করছি তার মধ্যে CC12 পেপারটার ইউনিট 1-এর টপিক 3টা হবে। সেই টপিক 3টার মধ্যে দুটো ভাগ আছে। প্রথম ভাগটা নিয়ে আজকে একবার রিভিশন অ্যান্ড ডিসকাশন হবে। Principles of false color composites from IRS list 3 and Landsat images ETM plus data. যে কোয়েশ্চেন্স গুলো আমাদের একটু দেখতে হবে এই টপিকটার জন্য সেটা হচ্ছে ফার্স্ট, নেম দ্য IRS স্যাটেলাইটস উইচ ইউজ লিস্ট 3 সেন্সেস। যে কেউ যদি উত্তরটা দেয়, এটা আগের দিনও আলোচনা আমি করেছি। লিস্ট 3 সেন্সার IRS এর কোন স্যাটেলাইটের আছে? লিস্ট 3 সেন্সর IRS 1C আর 1D তে পাওয়া যায়। এটার সাথে সাথে রিসোর্স স্যাট 1এও পাওয়া যায়। এটা হচ্ছে লিস্ট 3 স্যাটেলাইটস। লিস্ট 3 সেন্সর ব্যবহারকারী স্যাটেলাইট হচ্ছে IRS 1C, 1D আর হচ্ছে রিসোর্স স্যাট 1। এটার সাথে হচ্ছে স্টেট দ্য স্পেসিফিকেশনস অফ লিস্ট 3 সেন্সর। লিস্ট 3 সেন্সরের কি স্পেসিফিকেশন আছে। আমি আর কাউকে কোনো রকমের কোনো প্রশ্ন আর জিজ্ঞেস করবো না আজ থেকে। একটা খুব সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করার পর কোনো রেসপন্স আমি যখন পেলাম না, আমি আর কাউকে কোনো কোয়েশ্চেন্স আর জিজ্ঞেস করবো না। স্পেসিফিকেশনস অফ লিস্ট 3 সেন্সর কি আছে? লিস্ট 3 সেন্সর হচ্ছে আমাদের স্পেকট্রাল ব্যান্ডস, আগের দিনই আলোচনা হয়ে গেছে। এটা চারটে আমাদের স্পেকট্রাল ব্যান্ড আছে, 0.52 থেকে 0.59, 0.62 থেকে 0.68, 0.77 থেকে 0.86 আর 1.55 থেকে 1.70 মাইক্রোমিটার। আর এদের রেজলিউশন হচ্ছে 23.5 মিটার্স। রিসোর্স স্যাট 1-এর ক্ষেত্রেও যা, 1C 1Dর ক্ষেত্রেও তা। তো এটার জন্য লিস্ট 3-র যে জিনিসটা আরেকবার বলা, যে লিস্ট 3 ফুল ফর্ম হচ্ছে লিনিয়ার ইমেজিং সেলফ স্ক্যানিং সেন্সর 3। এটা হচ্ছে একটা রিমোট সেন্সিং স্যাটেলাইট ক্যামেরা যেটা ইসরো ইন্ডিয়া তৈরি করেছে। লিস্ট 3 ক্যামেরা আমাদের মাল্টি স্পেকট্রাল ডেটা দেয়। চারটে ব্যান্ড আছে, তার মধ্যে দুটো হচ্ছে ভিজিবল ব্যান্ড, হচ্ছে গ্রিন আর রেড। গ্রিন ব্যান্ডটা হচ্ছে 0.52 থেকে 0.59 মাইক্রোমিটার্স, রেড ব্যান্ডটা হচ্ছে 0.62 থেকে 0.68 মাইক্রোমিটার্স। আর নিয়ার ইনফ্রারেড ব্যান্ড আছে একটা, সেই নিয়ার ইনফ্রারেড ব্যান্ডটা হচ্ছে আমাদের তার রেঞ্জ হচ্ছে 0.77 থেকে 0.86। এই তিনটে যে ব্যান্ড যেটা নিয়ে আমরা নর্মালি কাজ করে থাকি, তাদের স্পেশাল রেজলিউশন হচ্ছে 23.5 মিটার্স আর গ্রাউন্ড সোয়াথ হচ্ছে 141 কিলোমিটার্স। কিন্তু যে চতুর্থ যে ব্যান্ডটা ব্যবহার হয় এই সেন্সারে, সেটা হচ্ছে শর্ট ওয়েভ ইনফ্রারেড SWIR 1.55 থেকে 1.70। এই যে মাইক্রোমিটারের যে রেঞ্জটা, এটার স্পেশাল রেজলিউশন কিন্তু 70.5 মিটার্স SWIR যে ব্যান্ডটা, আর এর গ্রাউন্ড সাথ হচ্ছে 148 কিলোমিটার্স। মোট চারটে ব্যান্ড আছে, দুটো ভিজিবল ব্যান্ড, একটা NIR ব্যান্ড, একটা SWIR ব্যান্ড। প্রথম তিনটে ব্যান্ডের স্পেশাল রেজলিউশন একই, 23.5 মিটার্স, দ্য গ্রাউন্ড সোয়াথ 141 কিলোমিটার্স। ফোর্থ ব্যান্ড যেটা আছে সেটা হচ্ছে SWIR ব্যান্ড, শর্ট ওয়েভ ইনফ্রারেড ব্যান্ড, যেটা স্পেশাল রেজলিউশন 70.5 মিটার্স, অনেকটাই বেশি, আর গ্রাউন্ড সোয়াথ 148 কিলোমিটার্স। নর্মালি লিস্ট 3 ক্যামেরার টেম্পোরাল রেজলিউশন হচ্ছে 24 ডেজ, 24 দিন। 24 দিনে মোটামুটি আবার সে প্রদক্ষিণ করে নিজের অবস্থানে ফিরে আসতে পারে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে স্টেট দ্য স্পেসিফিকেশনস অফ ল্যান্ডস্যাট ETM প্লাস সেন্সর। ল্যান্ডস্যাট ETM প্লাস সেন্সরটা কি এবং তার স্পেসিফিকেশনসটা কি? ল্যান্ডস্যাট ETM প্লাস যেটা, এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে এনহ্যান্সড থিম্যাটিক ম্যাপার প্লাস। এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, এটা ইজ আ ফিক্সড হুইস্ক ব্রুম 8 ব্যান্ড
multispectral scanning radiometer capable of providing high resolution imaging information of the Earth's surface. ETM Plus হচ্ছে একটা whisk broom ক্যামেরা। whisk broom ক্যামেরা অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি পুরোনো ভিডিওস অ্যান্ড লেকচার্সে, না কারোর জানা থাকলে সে আবার পুরোনো লেকচার রেফার করে শুনে। 8 ব্যান্ড এটা ডেটা কালেকশন করতে পারে, মাল্টিস্পেকট্রাল। তো এখানে স্পেকট্রালি ফিল্টার্ড রেডিয়েশন এরা কোথায় কোথা থেকে নিতে পারে? ভিএনআইআর ব্যান্ড, ভেরি নিয়ার ইনফ্রারেড ব্যান্ড, শর্ট ওয়েভ ইনফ্রারেড ব্যান্ড, আর প্যানক্রোম্যাটিক ব্যান্ডস আছে, সেখান থেকে নিতে পারে। ফ্রম দ্য সানলিট আর্থ, যে জায়গাতে সূর্যের আলোটা পড়ছে সেই জায়গা থেকে ডেটা কালেকশন করতে পারে। ইন আ 183 কিলোমিটার ওয়াইড সোয়াথ when orbiting at an altitude of 705 kilometers, 705 কিলোমিটার উচ্চতাতে যদি এটা থাকে তাহলে তখন সে 183 কিলোমিটার সোয়াথ কভার করতে পারে। নিউ ফিচার্স কি আছে ল্যান্ডস্যাট 7? এটা ল্যান্ডস্যাটের অনেক সিরিজ অফ স্যাটেলাইটস আছে। ল্যান্ডস্যাট তো একটা স্যাটেলাইট নয়, ল্যান্ডস্যাটের সিরিজ অফ স্যাটেলাইটস আছে, ল্যান্ডস্যাট মিশন যেগুলো আছে তার মধ্যে ইটিএম প্লাস হচ্ছে ল্যান্ডস্যাট 7 মিশনটা। এখন এরপরে ল্যান্ডস্যাট 8ও বেরিয়ে গেছে, ওএলআই বলা হয় ওটাকে, আমাদের সিলেবাসের বাইরে আমি আলোচনা করছি না। ল্যান্ডস্যাট 7-এর এটা ফিচার্স যে একটা প্যানক্রোম্যাটিক ব্যান্ড অ্যাড হয়েছে তার সাথে উইথ 15 মিটার স্প্যাশিয়াল রেজলিউশন, যেটা 6th মিশন অবধি ছিল না। অন অ্যান অনবোর্ড ফুল অ্যাপারচার সোলার ক্যালিব্রেটর, 5% অ্যাবসলিউট রেডিওমেট্রিক ক্যালিব্রেশন অ্যান্ড আ থার্মাল ইনফ্রারেড চ্যানেল with a 4-fold improvement in spatial resolution over thematic mapper. থিম্যাটিক ম্যাপারের তুলনায়, যেটা নর্মাল থিম্যাটিক ম্যাপার ছিল টিএম যেটা ল্যান্ডস্যাট 4 এবং ল্যান্ডস্যাট 5 মিশনের মধ্যে ছিল, তার থেকে এটা 4 টাইমস ইমপ্রুভ করেছে, 4 গুণ এটার উন্নতি হয়েছে। ল্যান্ডস্যাট 7 কোথা থেকে ডেটা কালেকশন করে? কালেক্টস ডেটা ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ওয়ার্ল্ড ওয়াইড রেফারেন্স সিস্টেম 2। ওয়ার্ল্ড ওয়াইড রেফারেন্স সিস্টেম 2 থেকে ডেটা কালেকশন করে, which has catalogued the world's landmass into 57,784 scenes। সারা পৃথিবীকে নিয়ার অ্যাবাউট 56,000টা সিনে ভাগ করা আছে। ইচ 183 কিলোমিটার ওয়াইড, যেহেতু ওটার সোয়াথ 183 কিলোমিটার, আর লেন্থ হচ্ছে 170 কিলোমিটার। এই 183 বাই 170 কিলোমিটার যে রেঞ্জ, লেন্থ আর ব্রেথ দিয়ে প্রত্যেকটা সিন হয়, এতগুলো সিন আছে। The ETM Plus produces approximately 3.8 gigabits of data for each scene। এক একটা সিনের জন্য এত হিউজ পরিমাণের ডেটা জেনারেটেড হয়। An ETM Plus scene has an IFOV কি আগের দিন আলোচনা হয়ে গেছে, of 30 meters into 30 meters। 1 থেকে 5 নম্বর ব্যান্ড এবং 7 নম্বর ব্যান্ড, অল টোটাল এদের 8টা ব্যান্ড আছে। 1 থেকে 5 আর 7 নম্বর ব্যান্ডে এদের আইএফওবি মানে স্পেশাল রেজলিউশন হচ্ছে 30 মিটার্স বাই 30 মিটার্স। 6th ব্যান্ডে এদের আইএফওবি হচ্ছে 60 মিটার্স বাই 60 মিটার্স, আর 8th ব্যান্ডে আইএফওবি হচ্ছে 15 মিটার্স। তাহলে এখানে 3 ধরনের স্পেশাল রেজলিউশন কিন্তু ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়েছি আমি এটা আগে দেখানো উচিত ছিল আমার। লিস্ট্রি রিসোর্স সেটের, যেটা আমি লিস্ট্রি আলোচনা করলাম, সেই লিস্ট্রি রিসোর্স সেটের ব্যান্ডগুলো এগুলো রয়েছে। ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4 আর ব্যান্ড 5, আমাদের 4টে লিস্ট্রির ব্যান্ড আছে। তার মধ্যে ভিআইএস মানে হচ্ছে ভিজিবল, দুটো ভিজিবল স্পেকট্রাম, যেটা আমি মুখে বলছিলাম ওটাই আবার টেবিল করেছিলাম। আর আমি জানি কারোর কাছ থেকে কোনো উত্তর আমি পাবো না, সেই জন্য আমি আজ উত্তরগুলো রেডি করে রেখেছি। রেজলিউশন 23.5 মিটার্স, সোয়াথ 140 কিলোমিটার, সবগুলোতে সমান, আর রিভিজিট টাইম 24। তো এই হচ্ছে আমাদের এটা, কিন্তু এটাতে ইমপ্রুভড হয়েছে। এটা রিসোর্স স্যাটের ক্ষেত্রে সবকটাই 23.5, কিন্তু নর্মাল লিসের ক্ষেত্রে যদি 4th ব্যান্ড SWIR যেটা আছে সেটা 70.5 ছিল। রিসোর্স স্যাটটা অনেক পরে, IRS 1C আর 1Dতে কিন্তু 23.5 নয়, ওটা 70.5। এটা আমি শুধুমাত্র রিসোর্স স্যাটের এক্সাম্পল দিয়েছি, লিস্ট্রি রিসোর্স স্যাটের এক্সাম্পল। তো ইন জেনারেল লিস্ট্রি ক্যামেরা স্পেশাল রেজলিউশন বললে কিন্তু আমরা 23.5ই লিখব, তার কারণ আমরা শর্ট ওয়েভ ইনফ্রারেড ব্যান্ড নিয়ে আমরা নর্মালি অপটিক্যাল রিমোট সেন্সিং করি না। আমরা ওই 3টে ব্যান্ড যেটা আছে আমাদের, গ্রিন, রেড আর নিয়ার ইনফ্রারেড, এই 3টে দিয়েই কিন্তু মূলত আমাদের কাজটা হয়। তো ল্যান্ডস্যাটের ইন্ট্রোডাকশনটার পর আমরা ল্যান্ডস্যাটের এই ব্যান্ডের টেবিলটা একটু দেখে নিচ্ছি। যেটা বলছিলাম 8টা টোটাল ব্যান্ড আছে,
8টা টোটাল ব্যান্ডের মধ্যে রেঞ্জগুলো দেওয়া রয়েছে। প্রথমটা হচ্ছে ব্লু, বোঝাই যাচ্ছে 0.4 থেকে 0.5, তারপরে 0.5 থেকে 0.6 হচ্ছে ব্লু, গ্রিন, রেড, তারপরে নিয়ার ইনফ্রারেড, তারপরে শর্ট রেঞ্জ ইনফ্রারেড। এটা গেল আমাদের 1 2 3 4 5। এই যে আমরা এখানে আগে দেখে নিলাম যে 5টা যে ব্যান্ড আছে, সেই 5টা ব্যান্ডেই প্রথম 5টা ব্যান্ডে কিন্তু 30 মিটার স্পেশাল রেজলিউশন আছে। আর যে 7 নম্বর ব্যান্ডটা রয়েছে আমাদের, 7 নম্বর ব্যান্ডটাও হচ্ছে আমাদের 30 মিটার রেজলিউশন রয়েছে। 7th ব্যান্ডটাও 30 মিটার রেজলিউশন রয়েছে। এটা ছাড়া 6th ব্যান্ড আর 8th ব্যান্ড, 8th ব্যান্ডটা হচ্ছে 0.5 থেকে 0.9, তার মানে এটা কভার করছে পুরোটাই হচ্ছে গ্রিন, রেড আর নিয়ার ইনফ্রারেড। এই পুরো তিনটে ব্যান্ড মিটাকে একসঙ্গে কালেকশন করছে, এটা স্প্লিট করছে না, তাই জন্য এটা হচ্ছে আমাদের প্যানক্রোম্যাটিক ব্যান্ড 15 মিটার্স। ঠিক আছে, এটা হচ্ছে প্যানক্রোম্যাটিক 15 মিটার, লেটেস্ট যেটা অ্যাডিশন হয়েছে আমাদের 15 মিটার রেজলিউশন বিশিষ্ট একটা প্যানক্রোম্যাটিক ব্যান্ড। টেকনিক্যাল স্পেসিফিকেশন কি দাঁড়াচ্ছে তাহলে? সেন্সার টাইপ হচ্ছে আমাদের অপটোমেকানিক্যাল সেন্সার, এটা অবশ্যই অপটিক্যাল রেজলিউশন করতে পারে। স্প্যাশিয়াল রেজলিউশন ইন জেনারেল 30 মিটার্স, যে স্প্যাশিয়াল রেজলিউশনটা ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ব্যান্ডকে কভার করে সেটাকেই কিন্তু ধরা হয়। তো 60 মিটার্সটা হচ্ছে থার্মাল ব্যান্ডের জন্য। এই যে 6 নম্বর ব্যান্ডটা, 6 নম্বর যে ব্যান্ডটা সেটা থার্মাল ব্যান্ড, সেটাতে 60 মিটার্স আছে। প্যানক্রোম্যাটিক ব্যান্ডটা 8 নম্বর, সেখানে 15 মিটার্স আছে, কিন্তু বাকি 5টা ব্যান্ডে 30 মিটার্স। সেই কারণেই ওভারঅল যে ব্যান্ডের কথাটা, ওভারঅল স্প্যাশিয়াল রেজলিউশনের রেসপেক্টে যদি আমরা ধরি তাহলে সেটা হচ্ছে 30 মিটার্স। স্পেকট্রাল রেঞ্জ অনেক বড়, 0.45 থেকে 12.5, অল টোটাল 8টা ব্যান্ড কভার করছে। টেম্পোরাল রেজলিউশন এখানে 16 দিন। ইমেজ সোয়াথ 183 কিলোমিটার ইন্টু 170 কিলোমিটার। ইমেজ সাইজ, দৈর্ঘ্য এবং প্রস্থ এক একটা ইমেজের। আর সোয়াথ হচ্ছে 183 কিলোমিটার। প্রোগ্রামেবল, ইয়েস, মানে এটা প্রোগ্রামিং করা যেতে পারে গ্রাউন্ড কন্ট্রোল। তাহলে এই যে দুটো আমরা আলোচনা করলাম, লিস্ট 3 আর কি বলে ল্যান্ডস্যাট ইটিএন প্লাস, এই দুটো যদি একটা কম্পারেটিভ অ্যাসেসমেন্ট করতে দেয় তাহলে এই দুটোরই পয়েন্ট মিলিয়ে লিখতে হবে যে কোন দেশে। ল্যান্ডস্যাট হচ্ছে ইউএসএ, লিস্ট 3 হচ্ছে ইন্ডিয়ার স্যাটেলাইটস ইসরো তৈরি করেছে। এটার স্পেকট্রাল রেজলিউশন কি, এটার স্পেকট্রাল রেজলিউশন কি। এখানে 4টে ব্যান্ড আছে, এখানে 8টা ব্যান্ড আছে। 4টে ব্যান্ডের স্পেসিফিকেশান, এর 8টা ব্যান্ডের স্পেসিফিকেশান দিতে হবে আমাকে। এর স্প্যাশিয়াল রেজলিউশন কত কত, এটা স্প্যাশিয়াল রেজলিউশন কত কত, এটা টেম্পোরাল রেজলিউশন কত, এটা সোয়াথ কত। তাহলে এটার উপর বেস করে এই দুটো সেন্সারে আমাদের তুলনামূলক আলোচনা করতে হবে যদি আসে। এই টপিকটারই যে সেকেন্ড পার্টটা রয়েছে, প্রথম টপিকটারই সেকেন্ড পার্টটা রয়েছে, সেটা হচ্ছে ইমেজ কম্পোজিট। ইমেজ কম্পোজিট যেটা বলতে চাইছে এখানে, যে কী কী কোয়েশ্চেন আমি দিই সেই কোয়েশ্চেনগুলো বলুন। হোয়াট আর ইমেজ কম্পোজিটস, স্টেটিক স্ট্যাটস। ইমেজ কম্পোজিট বলতে কী বোঝায়, এর প্রকার করতে হবে। স্টেট দ্য ডিফারেন্স বিটুইন এফসিসি অ্যান্ড স্ট্যান্ডার্ড এফসিসি। এফসিসি মানে হচ্ছে ফলস কালার কম্পোজিটস, আর স্ট্যান্ডার্ড এফসিসি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিটস। এটার পার্থক্য কি? স্টেট দ্য ক্রাইটেরিয়া অফ ভিজুয়ালি ইন্টারপ্রেটিং ফলস কালার কম্পোজিট ইমেজ। চাক্ষুষ দেখে এফসিসি ইমেজ কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এটা আগের দিনের প্রশ্নটা আমি আরেকবার রিপিট করে দিয়েছিলাম, তো এটার প্রয়োজন নেই এখানে, এটা তো অলরেডি আমরা আগের দিন আলোচনা করেছি, এটা আমি রিপিট করছিলাম, প্রয়োজন নেই। কেননা অলরেডি এটা ডিসকাস হয়ে গেছে, যদিও যেহেতু এফসিসির সাপেক্ষে স্পেকট্রাল রিফ্লেকটেন্স আমরা আলোচনা করতেই পারি, তো এটা অলরেডি আগের দিন আমরা আলোচনা করেছি, তো এই প্রশ্নটা আপাতত এখানের জন্য কাজে লাগে। তো আমাদের বেসিক্যালি 3টে প্রশ্ন সেকেন্ড পার্টটার জন্য। ইমেজ কম্পোজিট কি, এর প্রকার কি। ইমেজ কম্পোজিট তাহলে জিনিসটা, আমাদের যে মাল্টিস্পেকট্রাল ইমেজগুলো আমরা দেখছি, সেটা লিস্ট দিয়েই আসুক, সেটা আমাদের ল্যান্ডস্যাট ইমেজেরই আসুক, তো প্রত্যেক একটা ব্যান্ড আছে, তাহলে ইচ ব্যান্ড অফ আ মাল্টিস্পেকট্রাল ইমেজ ক্যান বি ডিসপ্লেড ওয়ান ব্যান্ড অ্যাট এ টাইম। আমি যদি প্রত্যেকটা ব্যান্ড, আমার যদি লিস্ট 3 যেটাই হয়, সেখানে 4টে ব্যান্ড আছে, আশা করছি ওদের প্র্যাকটিক্যালে শেখানো হবে। তো 4টে ব্যান্ডকে যদি আমি একটা একটা করে দেখি, একবার করে দেখি, তাহলে কিন্তু সেটা গ্রে স্কেল ইমেজ দেবে, সেখানে কিন্তু কোনো আমার কালার ইনফরমেশন আসবে না। তাহলে যখন আমরা মিনিমাম এটাকে কম্বিনেশন অফ 3 ব্যান্ডস করছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের হিউম্যান আই রেড, গ্রিন, ব্লু, এই 3টে অ্যাডিটিভ কালার আছে, সেই 3টে অ্যাডিটিভ কালারকেই অ্যাডজাস্ট করে আমরা দেখতে পাই। আমাদের যা কিছু কালার হচ্ছে রেড, গ্রিন, ব্লু এর রেসপেক্টিভ, অথবা সাবট্রাকটিভ কালার, যেটা আমাদের ওই
প্রিন্টিং টেকনোলজিতে এখন এসেছে CMY, সায়ান, ম্যাজেন্টা আর ইয়েলো, এর আমি আগেও বলেছি। তো এই জিনিসটা দিয়েও আমরা ইন্টারপ্রেট করতে পারি। তো খালি চোখে এর থেকে বেশি মানুষের চোখের পক্ষে এর থেকে বেশি কিছু ইন্টারপ্রেট করা সম্ভব। তাহলে আমরা যে তিনটে যে প্রাইমারি কালার আছে আমাদের, রেড, গ্রিন আর ব্লু, এগুলোর সাহায্য নিয়ে যদি সবগুলোকে, এই প্রত্যেকটা ব্যান্ড, যতগুলো ব্যান্ড আছে সেই ব্যান্ডগুলোকে যদি বিভিন্ন কম্বিনেশন করে আমরা এই তিনটে কালার গান দিয়েই পাস করি। আমাদের টিভিতে যখন আমাদের ডিসপ্লে আসে তাতে কিন্তু তিনটে কালারের ভেতর দিয়েই আসে, রেড, গ্রিন আর ব্লু। তো এই রেড, গ্রিন আর ব্লু এর বিভিন্ন কম্বিনেশনেই কিন্তু বিভিন্ন রকমের কালার জেনারেটেড হয়। ইমেজের ক্ষেত্রেও কিন্তু তাই। তো যেটা বললাম, ইচ ব্যান্ড অফ আ মাল্টিস্পেকট্রাল ইমেজ ক্যান বি ডিসপ্লেড ওয়ান ব্যান্ড অ্যাট আ টাইম। প্রত্যেকটা ব্যান্ডকে আমরা পৃথক পৃথক করে উপস্থাপন করতে পারি এবং সেটা গ্রে স্কেল ইমেজ আসবে, সেটাতে কিন্তু কোনো কালার এফেক্ট আসবে না। অর অ্যাজ আ কম্বিনেশন অফ 3 ব্যান্ডস অ্যাট আ টাইম। আমরা কিন্তু তিনটে ব্যান্ডকে বেশি কম্বিনেশন করতে পারি না, তার কারণ আমরা দেখে বুঝতেই পারবো না, তিনটের বেশি ব্যান্ডকে আমরা কম্বাইন করতে পারবো না। আমরা লিসের ক্ষেত্রে 4টে ব্যান্ড পেয়েছি, যদিও আমরা শর্ট ওয়েভ ইনফ্রারেডটা নিয়ে কাজে লাগাই না, আমরা তিনটে নিয়েই কাজ হয়, যে কারণে প্র্যাকটিক্যাল পারপাসে হয়তো তোদের লিস্ট 3 ইমেজ দিয়েই কাজ করানো হবে, জানি না, সেটা যিনি করাচ্ছেন তিনি বুঝবেন। তো সেই ব্যান্ডটা দিয়ে করলে যেটা সুবিধা হয়, ওখানে 3খানা ব্যান্ড আছে, 3খানা ব্যান্ডকেই আমরা একবার একটাকে রেড দিয়ে দেখবো, একটাকে গ্রিন দিয়ে দেখবো, একটা ব্লু দিয়ে দেখবো, কি অল্টারনেট করে করে দেখবো আমাদের যে ব্যান্ডসগুলো আছে। কিন্তু যেখানে আমাদের ল্যান্ডসেট, যেটা ল্যান্ডসেট ETM প্লাস, সেখানে অলটোটাল 8টা ব্যান্ড আছে। এবার 8টা ব্যান্ডের মধ্যে ব্যান্ড নাম্বার 1 হচ্ছে ব্লু ব্যান্ড, ওটাকে নিয়ে কিন্তু নর্মালি আমরা কাজ করে থাকি। তাহলে সেখানে আমরা 2, 3, 4 এই ব্যান্ডটা নিয়ে কাজ করব। লিসের ক্ষেত্রে যেমন 1, 2, 3 এই তিনটে ব্যান্ড নিয়ে কাজ করব। সব জায়গাতে কিন্তু ব্যান্ডের সংখ্যা সমান ধরে নিয়ে কাজ করলে হবে না, এর এক মানে আরেকজনের এক সেম হবে তা নয়। লিস 3 ক্যামেরার ব্যান্ড 1 কিন্তু হচ্ছে গ্রিন, ব্যান্ড 2 হচ্ছে রেড, ব্যান্ড 3 হচ্ছে নিয়ার ইনফ্রারেড। সেখানে কিন্তু ল্যান্ডসেটের ক্যামেরার ক্ষেত্রে, ল্যান্ডসেট ETM প্লাসের ক্যামেরার ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পাচ্ছি, সেন্সারের ক্ষেত্রে পাচ্ছি, সেটা কিন্তু ব্যান্ড 1 ইজ ব্লু। তাহলে আমাকে যদি দুটোর মধ্যে প্যারিটি আনতে হয়, তাহলে লিসের ক্ষেত্রে 1, 2, 3 নিতে হবে, এটার ক্ষেত্রে 2, 3, 4 নিতে হবে। এইবার এইগুলোকে আমি এবার 1, 2, 3টাকে 3, 2, 1 হিসেবে দেখব, নাকি 3, 1, 2 হিসেবে দেখব, নাকি 2, 3, 1 হিসেবে দেখব, এই কম্বিনেশনগুলো সফটওয়্যারে আমরা করে নিতে পারি। এই সফটওয়্যারে এই অ্যাডজাস্টমেন্টসগুলো হয়, সেটা QGIS-এও করা সম্ভব, আলাদা একটা প্লাগইন ইনস্টল করতে হবে তার জন্য। সেই প্লাগইন ইনস্টল করলে আমরা এই কম্বিনেশনসগুলো দেখতে পাবো। আর ল্যান্ডসেটের ক্ষেত্রে যেমন ওখানে 1, 2, 3 নেই, তাহলে ওখানে কি করতে হবে, আইদার 4, 3, 2 কম্বিনেশন করে দেখতে হবে, 4, 3, 2 বা 3, 4, 2 বা 2, 3, 4 এরকম কম্বিনেশন করে করে আমাকে দেখতে হবে। কিন্তু এটা আমায় মাথায় রাখতে হবে যে যতগুলো ব্যান্ডই থাকুক না কেন, প্রত্যেকটা ব্যান্ডকে যদি আমরা আলাদা করে পৃথক করে দেখি, তাহলে কিন্তু কোনো কালার এফেক্ট কিন্তু আমরা পাবো না। প্রত্যেকটা ব্যান্ড হচ্ছে গ্রে স্কেলে রিপ্রেজেন্টেড হয়। তাহলে ইমেজ কম্পোজিট মানে হচ্ছে এই মিনিমাম 3টে ব্যান্ডকে নিয়ে আমরা যদি একত্রে ভিজুয়ালাইজ করি, দ্য কম্বিনেশন অফ 3 ব্যান্ডস অ্যাট আ টাইম, তাহলে ইমেজ কম্পোজিট। অথবা ইচ ব্যান্ড যদি করি তাহলে সেটা গ্রে স্কেল হবে। যদি আমি 3টে ব্যান্ডকে একত্রিত করতে পারি তাহলে আমার কাছে আসবে কালার কম্পোজিট ইমেজেস। কেন কম্পিউটার স্ক্রিন আমাদের ওই 3টে ডিফারেন্ট ব্যান্ড দিয়েই রিপ্রেজেন্ট করতে পারবে রেড, গ্রিন, আমরা যেটা দেখতে পাবো। When we combine these 3 images, the result is a color image. With each pixel color, প্রত্যেকটা পিক্সেলের কালার হচ্ছে ডিটারমাইন হয় RGB এর ব্রাইটনেসের উপর, রেড, গ্রিন, ব্লু এর উপর। যদি অ্যাবসলিউটলি 100% রেড হয়, গ্রিন 0, ব্লু 0, এটা নর্মাল পেন্টে গিয়েও আমরা করতে পারি, প্রত্যেকটা কালারের একটা করে রেঞ্জ করা থাকে। যদি আমি রেডটাকে RGB কম্বিনেশনে যদি দেখি, আমি নিজের মতো করে কালার তৈরি করতে পারি। যদি আরকে যদি 100% করে দিই, তাহলে অটোমেটিক্যালি G আর Bটা কিন্তু 0 হয়ে যাবে, সেটা হচ্ছে অ্যাবসলিউট রেড হবে। সিমিলারলি যদি আমি জিকে 100% করি, তাহলে তখন আর আর বি কিন্তু 0 হয়ে যাবে, তখন অ্যাবসলিউট গ্রিন হবে। আর ব্লু এর ক্ষেত্রে যদি বিটাকে যদি আমি 100% করি, তাহলে কিন্তু আর অ্যান্ড জি কিন্তু 0% হয়ে যাবে, তাহলে সেগুলো আমাদের তখন অ্যাবসলিউট কালার হিসেবে যাবে। এই তিনটে কম্বিনেশন মিলে আমরা ইমেজ কম্পোজিট তৈরি করতে পারি। এবার এর টাইপস হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে ন্যাচারাল কালার কম্পোজিট, একটা হচ্ছে ফলস কালার। ন্যাচারাল কালার কম্পোজিট মানে হচ্ছে, ন্যাচারাল কালার কম্পোজিটকে আমরা ট্রু কালারও বলতে পারি।
ট্রু কালার আর ন্যাচারাল কালার একই জিনিস। ট্রু কালার হচ্ছে is an image displaying a combination of the visible red, green and blue bands to the corresponding red, green and blue channels on the computer display। মানে খুব সিম্পল ভাষায় বলতে গেলে যেটা অ্যাকচুয়ালি দেখতে যে কালারের, আমরা যদি গ্রিন ভেজিটেশন দিই তাহলে ইমেজে গ্রিন আসবে। যদি আমার এখানে ডিপ ব্লু কালারের নদী থাকে, সেই নদীটা ডিপ ব্লু কালারেরই আসবে। মানে অ্যাকচুয়াল কালারটাকে যদি রিপ্রেজেন্ট করা হয় সেই কম্বিনেশনেই যদি আমরা দেখি, তাহলে আমরা সেটা ট্রু কালার কম্পোজিট পাবো বা ন্যাচারাল কালার কম্পোজিট পাবো। মানে ভেজিটেশন গ্রিন অ্যাপিয়ার করবে, ওয়াটার ব্লু অ্যাপিয়ার করবে বা ডার্ক অ্যাপিয়ার করবে, বেয়ার গ্রাউন্ড লাইট গ্রে বা ব্রাউন অ্যাপিয়ার করবে। মানে যেটা আমরা খালি চোখে দেখি, নর্মাল লাইটে দেখি, দ্যাট ইজ ন্যাচারাল কালার কম্পোজিট অর ট্রু কালার কম্পোজিট। কিন্তু ফলস কালার কম্পোজিট জিনিসটা কি? যেটা যার স্বাভাবিক কালার সেটা ব্যতীত অন্য কালার দিয়ে যদি রিপ্রেজেন্ট করা হয়, আমি যদি একটা ভেজিটেশনকে আমি যদি ব্রাউন দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, আমি করতেই পারি। যে কোনো কালার দিয়ে রিপ্রেজেন্ট করা, অরিজিনাল কালার ব্যতীত যে কোনো কালার দিয়ে রিপ্রেজেন্ট করাকেই আমরা ফলস কালার কম্পোজিট বলি। ইটস আ রিপ্রেজেন্টেশন of a multispectral image produced using any bands other than visible red, green and blue as the red, green and blue components of the display। আমি ওটাকে বাদ দিয়ে যে কোনো ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটা হচ্ছে ফলস কালার। তাহলে স্ট্যান্ডার্ড ফলস কালার কী হবে? ফলস কালার যদি আমি নিজের পছন্দ মতো যা খুশি করে দিই, তাহলে তো স্ট্যান্ডার্ডভাবে ইন্টারপ্রেট করতে পারবো না। তাহলে স্ট্যান্ডার্ড ফলস কালার জিনিসটা তাহলে কী দাঁড়াচ্ছে? আগেও আলোচনা হয়েছে। স্ট্যান্ডার্ড ফলস কালার হচ্ছে গ্রিন ব্যান্ডকে ব্লু দিয়ে দেখা, ভিজিবল রেড ব্যান্ডকে গ্রিন দিয়ে দেখা, আর ইনভিজিবল নিয়ার ইনফ্রারেড ব্যান্ডকে রেড দিয়ে দেখা। যে কারণে আমরা স্ট্যান্ডার্ড এফসিসি ইমেজে গ্রিন ভেজিটেশনকে রেড দেখি, তার কারণ গ্রিন ভেজিটেশনের সব থেকে বেশি রিফ্লেক্টেন্স হয় নিয়ার ইনফ্রারেড ব্যান্ডে। নিয়ার ইনফ্রারেড ব্যান্ডে রিফ্লেক্টেন্স হওয়ার জন্য আমরা যদি স্ট্যান্ডার্ড এফসিসি করি আর নিয়ার ইনফ্রারেড ব্যান্ডটা আমরা রেড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। নিয়ার ইনফ্রারেড তো আমরা খালি চোখে দেখতে পাবো না। তাহলে আমরা যদি এইটা যদি আমার লিসের জন্য উদাহরণ নিই, তাহলে লিসের কী কী ব্যান্ড আছে? গ্রিন ব্যান্ড আছে, রেড ব্যান্ড আছে আর এনআইআর ব্যান্ড আছে। তাহলে লিসের ক্ষেত্রে কীভাবে এফসিসি তৈরি করছি আমরা? গ্রিন ব্যান্ডটাকে ব্লু দিয়ে পাস করানো হচ্ছে, রেড ব্যান্ডটাকে গ্রিন দিয়ে পাস করানো হচ্ছে, আর নিয়ার ইনফ্রারেড ব্যান্ডটাকে রেড কালার গান দিয়ে পাস করানো হচ্ছে। তাহলে এইভাবে আমাদের এটা তৈরি হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ। এই যে ব্লু, গ্রিন, রেড, নিয়ার ইনফ্রারেড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েভলেন্থ। কালার ফিল্ম দিয়ে যদি ছবি তুলি আমরা, তাহলে যেটা যেটা সেটাই পাবো, ট্রু কালার পাবো। কালার ইনফ্রারেড দিয়ে যদি তুলি, তাহলে গ্রিনটা ব্লু দিয়ে, রেডটা গ্রিন দিয়ে, আর নিয়ার ইনফ্রারেডটা রেড দিয়ে আসবে। ঠিক আছে? তাহলে সেই রকমভাবে আমরা এটাকে করতে পারি, কালার ইনফ্রারেড ফিল্ম দিয়ে ফলস কালার তৈরি করা যেতে পারে। তাহলে দিস ইজ দ্য মেথড অফ প্রিপারেশন অফ ফলস কালার কম্পোজিট। তাহলে এটার ক্ষেত্রে ইটিএম প্লাসের ক্ষেত্রে 2, 3 আর 4 এই তিনটে ব্যান্ড নিয়ে আমরা কাজ করি না। এটা হচ্ছে প্রথম এটা ব্লু, এটা গ্রিন, এটা রেড, এটা নিয়ার ইনফ্রারেড। তাহলে আমরা কি করব? গ্রিন, রেড আর নিয়ার ইনফ্রারেড এই তিনটে নিয়ে আমরা কাজ করি। তাহলে তিনটের বেশি ব্যান্ড কম্বিনেশন কিন্তু পসিবল নয়। অবশ্যই যদি কারোর এখান থেকে অন্য ব্যান্ড নিয়ে কাজ করার দরকার হয় সে করতেই পারে, কিন্তু তিনটের বেশি আমরা কম্বাইন করতে পারবো না। যে কোনো সফটওয়্যার, সেটা ফ্রি সফটওয়্যার হোক, লাইসেন্স সফটওয়্যার হোক, যে কোনো সফটওয়্যার দিয়ে আমরা যদি কাজ করতে চাই, আলটিমেটলি সেটা কম্পিউটার স্ক্রিনেই কাজ করতে হবে। কম্পিউটার স্ক্রিন তিনটে কালারের বেশি আইডেন্টিফাই তো করতে পারবে না। যদিও যদি আমরা ডিজিটালি করাতেও পারি, আমাদের হিউম্যান আই তো সেটাকে ডিটেক্ট করতে পারবো না। আমরা রেড, গ্রিন, ব্লু এর কালার কম্বিনেশনটাই কিন্তু ধরতে পারি, তার থেকে বাইরে কিন্তু ধরতে পারি। তো আমাদের যদি চোখ নিয়ার ইনফ্রারেড ব্যান্ডটাকে সেন্স করতে পারতো, তাহলে তো আমাকে এত কিছু করতে হতো না। আমরা তাহলে প্রত্যেকটা ব্যান্ডকেই নিজেদের মতো করেই দেখে নিয়ে চিনে নিতে পারতাম। আমাদের হিউম্যান আই শুধুমাত্র ভিজিবল রেঞ্জটাকে ডিটেক্ট করতে পারে, সেই জন্য এটাকে বলা হয় ভিজিবল। আর এগুলো হচ্ছে ইনভিজিবল ব্যান্ড ফর দ্য হিউম্যান আই। লাস্ট যে প্রশ্নটা আজকে ডিসকাশন করবো সেটা হচ্ছে স্টেট দ্য ক্রাইটেরিয়া অফ ভিজুয়ালি ইন্টারপ্রিটিং এফসিসি ইমেজ। তাহলে এফসিসি ইমেজ তো তৈরি হয়ে গেল। এফসিসি ইমেজ তৈরি হওয়ার পর আমরা সেই এফসিসি ইমেজটাকে ইন্টারপ্রেট কীভাবে করব? ইন্টারপ্রিটেশনের জন্য কিছু স্ট্যান্ডার্ড কিজ আছে,
যে যে বই পড়িস না কেন তাতে হয়তো এটার থেকে বেশি কিছুও থাকতে পারে। যে পয়েন্টগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে শেপ, সাইজ, প্যাটার্ন, টোন, টেক্সচার, শ্যাডো, সাইট, অ্যাসোসিয়েশন, এই 8টা পয়েন্ট লিখতেই হবে। এটা ছাড়াও বেশ কিছু বইতে অন্যান্য অনেক কিছু লেখা থাকতে পারে, সেটা আমি জানি না কী কী থাকবে, কিন্তু এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। কোথাও সাইটের জায়গায় লোকেশন লেখা থাকতে পারে, বোথ অফ দি সেম থিং, ঠিক আছে? সাইটের জায়গায় লোকেশন থাকতে পারে, সেটা নিয়ে আলাদা কিছু না। তো এইটার ওপর ডিপেন্ড করবে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব। আমরা ফার্স্টে দেখবো হচ্ছে শেপ। সেটা শেপ কীরকম, সেটা সার্কুলার, রেক্ট্যাঙ্গুলার, লিনিয়ার, সেটার উপর ডিপেন্ড করছে। আমরা যদি লিনিয়ার ফিচার হয় তাহলে সেটা রাস্তা হতে পারে, রেল লাইন হতে পারে, ক্যানেল হতে পারে, সেটা আমাকে খেয়াল করতে হবে। তার শেপ থেকে, তার শেপটা কীরকম, সেটা ইরেগুলার না তার নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকৃতি আছে। এটা যদি এটা রেস কোর্স হয়, এটা যদি স্টেডিয়াম হয়, আমি অনেকগুলো ইমেজ দেখিয়েছিলাম, সেই ইমেজগুলোতে কিন্তু সেখানে আমি এরোড্রোমও দেখিয়েছি, এয়ারপোর্ট দেখিয়েছি, আমরা সেখানে অন্যান্য অনেক ফিচার্স কিন্তু আমরা শেপের ভিত্তিতে ওখান থেকে দেখেছি। এবার নেক্সট যেটা হচ্ছে আমাদের সাইজ, কীরকম সাইজ আছে। একটা সবই রাউন্ড হলো, একটা স্মল সাইজের রাউন্ড আছে, একটা বড় সাইজের রাউন্ড আছে। তাহলে স্মল সাইজের রাউন্ডটা যদি ওটা ওয়াটার বডি হিসেবে আমরা আইডেন্টিফাই করেই থাকি, তাহলে স্মল সাইজের রাউন্ডটা আমরা ধরে নিতে পারি হচ্ছে সেটা ছোট লেক। একটা বড় সাইজের রাউন্ড হলে সেটাকে বলতে হবে বড় লেক, হিউজ ওয়াটার বডি। তাহলে সেটা ডিপেন্ড করছে সেটা কী ধরনের সাইজ আছে। সেটা যদি হয়, আমরা যদি কলকাতাতে রবীন্দ্র সরোবরটাকে ডিটেক্ট করি, রবীন্দ্র সরোবর একটা বড় এলাকা, আর ছোটো ছোটো পুকুর হলে ছোটো ছোটো রাউন্ড স্পেস দেখা, সেটা হচ্ছে ডিপেন্ড করছে সাইজের ওপর। নেক্সট হচ্ছে প্যাটার্ন, কীরকম প্যাটার্নে ওটা আছে। প্যাটার্ন হচ্ছে স্প্যাশিয়াল অ্যারেঞ্জমেন্টস অফ দ্য অবজেক্টস, কীরমভাবে ওটা অ্যারেঞ্জড আছে, অ্যারেঞ্জ সিস্টেম্যাটিক্যালি নাকি ইনডেফিনাইটলি অ্যারেঞ্জ করা রয়েছে। যেমন আরবান অ্যান্ড এগ্রিকালচারাল ফিচারের ক্ষেত্রে নির্দিষ্ট একটা করে প্যাটার্ন থাকে, যে এরা এই জায়গাটাতে রেসিডেন্সিয়াল পারপাস, এই জায়গাটা কমার্শিয়াল পারপাস, এই জায়গাটা প্যাডি কাল্টিভেশন, এই জায়গাটা জুট কাল্টিভেশন, কোথায় কী ধরনের প্যাটার্ন হয় সেটা আমরা পাই। নেক্সট হচ্ছে টোন। টোন হচ্ছে গ্রে স্কেল ইমেজে আমরা পাই, কালার ইমেজের জন্য নয়। টোন জিনিসটা স্পেসিফিক্যালি গ্রে স্কেল ইমেজের জন্য আমরা ব্যবহার করে থাকি। এবার এটার সঙ্গে টোনের সাথে আর একটা পয়েন্ট বাড়ানোই যেতেই পারে, সেটা টোনের সাথে আমরা বলতে পারি হচ্ছে কালার। ঠিক আছে, টোনের সাথে আমরা আর একটা পয়েন্ট এখানে বাড়াতে পারি, সেটা হচ্ছে কিন্তু কালার। যেহেতু টোনটাকে স্পেসিফিক্যালি আমরা কি বলে প্যানক্রোম্যাটিক ইমেজ বা গ্রে স্কেল ইমেজের সঙ্গে তুলনা করছি, টোন হচ্ছে কতটা একটা জায়গা ডার্ক বা লাইট, ডার্কনেস আর লাইটনেস অফ অ্যান অবজেক্ট, সেটা ডিপেন্ড করে কতটা লাইট সে রিফ্লেক্ট করছে। একটা জায়গাকে ডার্ক লাগছে না লাইট লাগছে, হালকা লাগছে, সেটা ডিপেন্ড করে হচ্ছে সেটা টোনের ওপর। একই জিনিস থাকতে পারে সেখানে, ওয়াটার থাকতে পারে, তাহলে ওয়াটারটার যদি টোনটা ডার্ক হয় তাহলে বুঝতে হবে সেটা ডিপ ওয়াটার, ক্লিয়ার ওয়াটার। যদি টোনটা লাইট হয় তাহলে বুঝতে হবে সেটা মাডি ওয়াটার, টার্বিড ওয়াটারটা বুঝতে হবে। আর হচ্ছে কালার, কালার তো আমরা পড়লাম, যদি ফলস কালার হয় তাহলে আমরা স্ট্যান্ডার্ড আইডেন্টিফাই করতে পারবো। একটা টেবিল দেওয়া হয়েছিল লেকচারের যখন বলেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যদি রেড কালার হয় নর্মালি তাহলে সেটা ভেজিটেশন বলবো, যদি হোয়াইট কালার হয় তাহলে সেটাকে আমরা স্যান্ড বলতে পারি, যদি সায়ান কালার হয় তাহলে সেটাকে বিল্ট আপ এরিয়া বলা হয়। তাহলে এই যে বিভিন্ন টাইপের কালারের ভিত্তিতে আমরা ফার্স্টেই বলতে পারি যে কোনটা কি। তাই জন্য একটা এফসিসি ইমেজে সবার আগে আমরা কালারটাই দেখি, যতই আমরা শেপ, সাইজ, প্যাটার্ন, টোন আগে বলি না কেন, খালি চোখে যখনই আমরা আইডেন্টিফাই করতে চাই তখন আমাদের চোখে আগে কালারটাই পড়বে, কালারটা দেখে নিই তখন বোঝার চেষ্টা করি। নেক্সট হচ্ছে টেক্সচার। টেক্সচার হচ্ছে ভিজুয়াল স্মুথনেস না রাফনেস, এটাও আমি উদাহরণ দিয়েছিলাম। যদি ফরেস্ট হয় তাহলে স্মুথ টেক্সচার হবে, যদি ভিলেজ অর্চার্ড হয় তাহলে কিন্তু রাফ টেক্সচার হবে। ইমেজটা কতটা স্মুথ না মানে ভিজুয়াল স্মুথ, আমি তো ইমেজটার উপর হাত বুলিয়ে স্মুথ আর রাফ বুঝতে পারবো না, দেখে আমরা স্মুথ আর রাফ বলতে পারি। যেরকম হচ্ছে আমরা গ্লসি ফিনিশটাকে স্মুথ বলে থাকি, আর ম্যাটে যদি কিছু ফিনিশ হয় তাহলে সেটা রাফ বলে থাকি, সেরকম অ্যাপিয়ারেন্সটা কীরকম আসছে সেটার উপর ডিপেন্ড করছে। আর কি আছে আমাদের, শ্যাডো। শ্যাডো হচ্ছে ছায়া। যদি কোনো উঁচু জায়গা হয়, যদি সেটা একটা টাওয়ার হয় তাহলে তার শ্যাডো করতে পারে।
যদি সেখানে ভ্যালি থাকে, হিলস অ্যান্ড ভ্যালি থাকে, তার মধ্যে শ্যাডো থাকতে পারে, তাহলে শ্যাডো আমাদের হাইট ডিটারমিনেশন করতে কিন্তু হেল্প করে, হাইট বা ডেপথ ডিটারমিনেশন করতেও হেল্প করে। এবার হচ্ছে সাইট। সাইট হচ্ছে যে কোথায় অবস্থিত, মানে কার সাপেক্ষে অবস্থিত, কোথায় অবস্থিত, কার সাপেক্ষে অবস্থিত, যেমন অ্যাসোসিয়েশন হচ্ছে তার আশেপাশে কী কী আছে। তাহলে সাইট, সিচুয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েশন, এইটাকে যদি আমরা ধরি তাহলে এটা তিনটে অ্যাসপেক্ট। সাইট হচ্ছে যে ইউনিক ফিজিক্যাল অ্যান্ড সোশিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স, কী আছে ওখানে, ইউনিক কী জায়গাটাতে সাইট, যেরকম ওই সাইট অ্যান্ড সিচুয়েশন অফ সেটেলমেন্ট তোরা করেছিস সেরকম রেসপেক্ট। সিচুয়েশন হচ্ছে refers to the orientation of an object in relation to another, এক অন্যর সাপেক্ষে তার কি অবস্থা। আর অ্যাসোসিয়েশন মানে হচ্ছে সাইট আর সিচুয়েশনকে যদি একসঙ্গে আমরা উপস্থাপন করি তাহলে সেটাকে হচ্ছে অ্যাসোসিয়েশন বলা হবে। তো তিনটে জিনিসকে আমরা একত্রে ভাবতে পারি। যদি আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারি যে সেখানে একটা এরিয়া রয়েছে, রেক্ট্যাঙ্গুলার এরিয়া, তার মধ্যে একটা লম্বা পাথ রয়েছে, সেটার আমরা আইডেন্টিফাই করতে পারছি এরোপ্লেনসকে, তাহলে আমরা এখান থেকে কি কনক্লুড করবো যে ওটা একটা এয়ারপোর্ট। তাহলে সেটার সাইট, সিচুয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েশন দেখে নিয়ে আমরা বলছি। আমি যদি এটা আইডেন্টিফাই করতে পারি যে এটা হচ্ছে একটা পুরোপুরি একটা এগ্রিকালচারাল ল্যান্ড, তার মধ্যে একটা রাউন্ড রয়েছে, রাউন্ড প্যাচ রয়েছে, তাহলে আর এক্সপেক্ট করতে পারি যে ওটা একটা ওয়াটার বডি হতে পারে। ঠিক আছে, যদিও সেটা কচুরিপানা দিয়ে যদি ঢাকাও থাকে তাও আমরা ভাবতে পারি, যেহেতু তার শেপ দেখে, সাইট অ্যান্ড অ্যাসোসিয়েশনের সাপেক্ষে তার শেপ দেখে নিয়ে আমরা যদি বিচার করি তাহলে হয়তো হতে পারে। একটা স্ট্রেট লাইন আছে, দুটো স্ট্রেট লাইন যাচ্ছে, একটা রাস্তাও হতে পারে, ক্যানেলও হতে পারে। এবার আমাকে দেখতে হবে সেই রাস্তাটা ওরিয়েন্টেশন কীরকম, সেটার সিচুয়েশান কীরকম, সেটা ক্যানেল হলে ক্যানেলটার ওরিয়েন্টেশন কীরকম, সেইটার ওপর ডিপেন্ড করে আমরা ভিজুয়ালি ফলস কালার ইমেজ ইন্টারপ্রেট করতে পারি। তাহলে এই প্রথম যে সাবটপিকটা রয়েছে তাতে আমরা তাহলে আজকে কি কি পড়লাম, আমরা পড়লাম হচ্ছে লিস্ট 3 সেন্সারের কি স্পেসিফিকেশন আছে উইথ এক্সাম্পল ফ্রম রিসোর্স অ্যাক্ট, ইটিএম প্লাসের কি স্পেসিফিকেশন আছে, এবং ইটিএম প্লাস হচ্ছে ল্যান্ডস্যাট মিশনের 7th ল্যান্ডস্যাট মিশনের একটা ইমপ্রুভড ভার্সন। তো ল্যান্ডস্যাট 7-এর ইটিএমের কী কী ব্যান্ডস আছে, ইটিএমের টেকনিক্যাল স্পেসিফিকেশন কি ইটিএম প্লাসে, তাহলে লিস্ট 3 আর ইটিএম প্লাসের যে সেন্সার রয়েছে তাদের কি কম্পারেটিভ অ্যাসেসমেন্ট হবে সেটা করলাম। এফসিসি কি, মানে ইমেজ কম্পোজিট কি, ইমেজ কম্পোজিটের মধ্যে আমাদের ট্রু কালার কম্পোজিট আর ফলস কালার কম্পোজিট আসছে। ফলস কালার কম্পোজিট আর স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিটের মধ্যে কি পার্থক্য রয়েছে, আর আমরা যদি ভিজুয়াল ইন্টারপ্রিটেশন করি একটা এফসিসি ইমেজে, তাহলে সেই ভিজুয়াল ইন্টারপ্রিটেশন করার জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হয় সেইটার আলোচনা আমরা করলাম। তো নেক্সট দিন আমরা এই টপিকটারই সেকেন্ড যে পার্টটা রয়েছে, ইমেজ প্রসেসিং, প্রি প্রসেসিং, এনহ্যান্সমেন্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, সেটাকে নিয়ে ফার্দার আলোচনা করব। তো আজকে ক্লাসটা এতটাই থাকবে, এরপর যদি কারোর কোয়েশ্চেন্স থাকে তারা জিজ্ঞেস করতে পারে।